জাতীয় স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনো সম্ভব নয় বললেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই, অনুমতি পেলে চলবে বিমান। সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ও নাটোরে নিহত ৫, আহত ৩০। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি জানান, ইসির মূল লক্ষ্য জাতীয় নির্বাচন। শিউলি শবনমের রিপোর্ট। এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে দিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ করে বিগত আওয়ামী লীগ সরকার। সরকারের অধীনে এনআইডি কার্যক্রম ছেড়ে দেয়া নিয়ে পর্যালোচনায় বসে কমিশন। সেখানে ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা রাখতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া আছে এবং সক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে নিজেদের অবস্থান পরিষ্কার করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কিছু থেকে দূরে থাকতে হবে, তবে সরকার চাইলে তার জন্য প্রস্তুত থাকবে কমিশন। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। এছাড়া ইভিএম মেশিনগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান কমিশনের অধীনে নেওয়ারও সিদ্ধান্ত হয় সভায়। জরুরি ভিত্তিতে এটার দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। সরকারের অনুমতি পাওয়া গেলে বছর খানেকের মধ্যে সীমিত পরিসরে বগুড়া বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল করতে পারবে বলে জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বিমান বাহিনীর প্রধান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দর পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধান আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর পর্যায়ক্রমে এই বিমানবন্দর চালু করার সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এটা যদি সুন্দর করে করতে হলে সময় লাগে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের উত্তরবঙ্গবাসীকে বলতে চাই যে বিশেষ করে বগুড়ায় আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন। এই দাবি আমি অনেক দিন থেকে শুনছি। আমি তো 40 বছর বিমান বাহিনীতে আছি, তো আমি এই দাবি জানি আপনাদের। তো এতদিন যদি ধৈর্য ধরেন, আরেকটু ধৈর্য ধরেন, আমার মনে হয় সামনে ভালো সংবাদ আমি বা আপনারাই পাবেন ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে। এ কাজে পেশি শক্তির পাশাপাশি নিজেদের মালিকানাধীন গণমাধ্যমকেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বৃহৎ এই প্রতিষ্ঠানটির ক্ষমতার কাছে অসহায় স্থানীয় গ্রামবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ছোট্ট এই দোকানটি এখন রেনু বেগমের একমাত্র ঠিকানা। এই দোকানের উপার্জনই তিনি ও তার 2 সন্তানের একমাত্র অবলম্বন। দোকানের একপাশে 2 সন্তান নিয়ে কোনোমতে থাকার ব্যবস্থা।
অথচ 2020 সালেও এই দোকানেরই ঠিক বিপরীতে প্রায় 2 বিঘার বড় বাড়ি ছিল তার, যা এখন সিটি গ্রুপের সুউচ্চ সীমানা প্রাচীরের ভেতরে। জমি পুনরুদ্ধারে বিশাল শিল্প গ্রুপটির বিরুদ্ধে মামলা লড়ছেন তিনি। উচ্চ আদালতের রায়ও পেয়েছেন, কিন্তু তারপরও জমি বুঝে পাননি। আমি থাকি টঙ্গরে, আমার জায়গা জমিন সব নিয়ে গেছে সিটি গ্রুপ। বলছে ওদিকে বাড়া যাবি না ওদিকে বাড়া যাবি। আমি বলছি ঠিক আছে, আমাকে 8 দিনের সময় দেন। আমার ঘর ভাঙ্গা ফেলায়, ভাঙ্গার পরে আমি আবার হাইকোর্টে কান্নাকাটি কইরা মানুষের হাতে পায়ে দইরা, হ্যাঁ হাইকোর্ট আমার পক্ষে রায় দিছে। আমার কাগজ সঠিক, তার জন্য আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা যখন জমির মূল্য চাইছি, ওরা আমাদেরকে মারধর করে হাত পা ভাঙছে, আমাদের হাত পা ভেঙে আমাদের হাসপাতাল পাঠায় দিছে। আর ওরা এদিকে আমাদের খালি বাড়িতে, আমার বোন ছিল, আমার বোনের জামাই ছিল, ওদেরকে মারধর করে আমাদের বাড়িঘর ভাঙছে ওরা। সিটি গ্রুপের বিশাল এই সাম্রাজ্যের ভেতরে দাগে দাগে আরো অনেকের জমি এখনো রয়ে গেছে। আমার নানির ঘরে 2 জন সন্তান, যেমন হলো আব্দুল গফুর আর হলো আসিয়া খাতুন, আমার মা। আসিয়া খাতুনের এই জায়গাটা বাদে গফুর মিয়া বিক্রি দিয়ে লাইছে, আর আমার মার জায়গাটা রয়েছে, আসিয়া খাতুনের জায়গাটা রয়েছে। এই জায়গাটা আজ পর্যন্ত দিব 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 দেয় না। এদিকে রেনু বেগমের দোকান থেকে গ্রামের একটু ভেতরের দিকে গেলেই চোখে পড়বে সদ্য নির্মিত সুউচ্চ দেয়াল ঘেরা বিশাল একটি এলাকা। বালু ভরাট করে এলাকাটিতে গড়ে উঠবে সিটি গ্রুপের নতুন শিল্পাঞ্চল। তবে এরই মাঝে এখনো রয়ে গেছে 4টি পরিবার। তাদের যাতায়াতের সরকারি রাস্তার উপর বিশাল এক ফটক লাগিয়ে দিয়েছে সিটি গ্রুপ। এখন যে কোনো মুহূর্তে ভিটামাটি হারানোর সংখ্যায় পরিবারগুলো। কোম্পানি দরজা বদ্ধ করে দিলে তো আমরা সমস্যা। এখন হ্যাঁ ইচ্ছা মতো জমি নিতে চায়, বুঝেননি? ওরা যেই দাম দেয়, হ্যাঁ ওই দাম দিয়ে জায়গা কিনা জানে, ইয়া ডাবল দাম লাগে বাইরে গিয়ে কিনতে, জমি কিনতে। আমরা তো আগে বালু ফেলাই দিয়ে আমাকে জিম্মি করে ফেলাইছেন। আমার কথা বুঝছেন, আমি তো একার করার নাই পুরোটা, যখন বালু ফেলান করছিলেন। তবে কোনো দখলের অভিযোগ মানতে নারাজ কোম্পানিটির স্থানীয় এই কর্মকর্তা। তাদেরও টিভি চ্যানেল আছে বলে হুমকিও দেন। ওনাদের যদি কারো কমপ্লেন থাকে, ওনাদেরকে বলেন প্রপার কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসুক। উই উইল সিট উইথ দেম অ্যান্ড দেন সলভ দি ম্যাটার। শোনেন, আপনাদের মতো আমাদেরও 2টা টিভি চ্যানেল আছে, আপনারা জানেন। স্থানীয় প্রশাসন বলছে, যত বড় প্রতিষ্ঠানই হোক, কারো জমি অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যত বড়ই হোক না কেন, কোনো কোম্পানি যদি কোনো ব্যক্তি সম্পত্তি তারা বেদখল করে রাখে, সেটা আইনগতভাবে তার দখল করার সুযোগ নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো আইনি তাকে কঠোরভাবে আইনিভাবে আমরা প্রতিহত করব। তারা কথা দিয়েছে যে আমাদের কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে, যে 1 মাসের মধ্যে তারা তাদের কাগজপত্রগুলো উপস্থাপন করবে, একই সাথে আমরাও হিয়ারিং গ্রহণ করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। এদিকে এ ব্যাপারে জানতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। আপনারা নিউজ করেছেন? না, করিনি। করেন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের তাড়াইলে কাউন্সিলকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে 5 জন। পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এই কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ 5 জন। তাদের হাসপাতালে নেওয়া হলে রতনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে 4 ও নাটোরে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 30 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুরের নগরকান্দার বাসা গাড়িতে বাস ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে 30 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মধুখালীর বোয়ালিয়ায় বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। সকালে নাটোর বগুড়া মহাসড়কে বালি বোঝাই ট্রাক উল্টে গেলে চাপা পড়ে এক পথচারী নিহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানোর ঘটনায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দুপুরে সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া, আমির আলী,
হাবিবুর রহমান ও মতিহার হলে 4টি কুরআন শরীফ পোড়ানো হয়। হাসিনা সরকারের পতন হলেও এখনও বেপরোয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাঙ্গপাঙ্গরা। নিজে পলাতক থাকলেও ঘনিষ্ঠ জনেরা এলাকায় দিচ্ছে অস্ত্রের মহড়া, ছড়াচ্ছে আতঙ্ক। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের সময় যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। সন্ত্রাসী বাহিনী দিয়ে আতঙ্কে রাখেন গ্রামবাসীদের। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে রয়েছে 3টি মামলা। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে থাকা অবস্থায় অনিয়মের অভিযোগে কমিটি ভেঙে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সপ্তাহখানেক আগে স্কুলটিতে ভাঙচুর করে তালা ঝুলিয়ে অস্ত্রের মহড়া চালায় একরারের সহযোগীরা। মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। তারা দাঁড়িয়ে আছে, আমরা এর লাগে স্কুলে ঢুকতে পাই না, ডরাইয়া। স্কুলের সামনে একরারের লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা ভয় পেয়ে এসে গেছি। গেটে তালাবদ্ধ থাকে, বিনা কারণে আমরা দেশের যে সন্ত্রাসী সকল আছেন তারা তালাবদ্ধ করে ধরা হয়। স্যার আসতে গিয়া স্যারের বাধার সৃষ্টি করা হয় এবং ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের স্কুল থেকে চলে যাচ্ছে। গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের হুমকি দেয় চিহ্নিত সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের ওই নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। একরাম বাহিনীর লোকে আমার শর্ট করতে, সরাসরি আমি নিজেও দেখছি তার বাইরে শর্ট করছে। মেম্বারের উপরে পড়ছে, মেম্বারের ছাতা আসলা ছাতার উপরে পড়ছে, আর আমার ওই চোখও এখান সহ এক সেলি ফুটে কি 7টা গুলি আছে। এখন ক্ষেতের পানি ছাড় হয়েছে, এখন ক্ষেত যাইতে পারে না, মানুষে বই বিনতি দেখায়। তার কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে বলে জানায় শিক্ষকরা। আওয়ামী যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার, ওনার যন্ত্রণা আমরা আমি না, শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না। একরার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। অভিযোগের বিষয়ে একরার হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অনিয়ম ও অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাভারে অবৈধ গ্যাস সংযোগের সন্ধানে বাড়ি বাড়ি অভিযান শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি ঠেকাতে মাঠ পর্যায়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এ সময় সাভার পৌরসভা সহ বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ খতিয়ে দেখে সংস্থাটি। এদিকে নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে সকালে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। ঢাকার পিলখানায় হত্যার ঘটনায় বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বিডিআর কল্যাণ পরিবারের আহ্বানে বিক্ষোভ ও মানববন্ধনে বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বক্তারা পিলখানায় হত্যাকাণ্ডে সাজানো মামলায় সাজা বাতিল করে নিরীহদের মুক্তি দিতে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। একই দাবিতে রংপুর, দিনাজপুর, শেরপুর, মাদারীপুর, রাজবাড়ী, নাটোর, গাজীপুর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করে সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। বিদ্যুৎ খাতে দুর্নীতি, লুটপাট ও দলীয় ব্যক্তিদের মাধ্যমে নিম্নমানের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলীর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে শত শত গ্রাহক। দুপুরে মিছিল শেষে লালবাগ এলাকায় কয়েকশো গ্রাহক বিক্ষোভ করে। এ সময় বক্তারা জানান, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে লাখ লাখ ও কোটি কোটি টাকা লুটপাট করেছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আত্মীয়কে রংপুর জেলাগুলোতে নিম্নমানের প্রিপেইড মিটার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। তারা দ্রুত প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবি জানান, নয়তো রংপুর অচল করে দেয়া সহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয়।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে ৫৪তম বিশ্ববিদ্যালয় দিবস। এই উপলক্ষে সকালে অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আগামীতে এ বিশ্ববিদ্যালয় হবে সন্ত্রাস ও মাদকমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব পরিপূর্ণ শান্তিপূর্ণ ক্যাম্পাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানে খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরের বিশ্ববিদ্যালয় দিবসের বড় অঙ্গীকার হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে বৈষম্য সহ আমাদের শিক্ষা এবং আমাদের প্রাণ প্রকৃতি বান্ধব উন্নয়নের বিপরীতে আমরা যে উল্টো পথে হেঁটেছিলাম সেটার একটি বড় ধরনের যুদ্ধ এবং ফয়সালা হয়েছে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে হয়ে গেল ১৬৭তম ট্রেডি রিক্রুট কনস্টেবল টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সকালে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁইয়া। প্রশিক্ষণে ৩৩৪ জনের মধ্যে আসাদুল ইসলাম বেস্ট টিআরসি নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী এবং বেস্ট ইনফিল্ড অ্যাক্টিভিটিস ও বেস্ট শুটার পৌরব চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও তাদের ব্যবহৃত পণ্য তুলে ধরতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে হারমোনি উৎসব। সমাপনী দিনের ১৯টি সহ মোট ৪৫টি প্রদর্শনীর মাধ্যমে আজ শেষ হবে এই উৎসবের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠ জুড়ে উৎসবের রং, নাম হারমোনি উৎসব। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই উৎসবে খাসিয়া, মণিপুরী, গারো, সাঁওতাল, বারাইক, উরাং, খাড়িয়া, কুমি সহ ২৬টি নৃগোষ্ঠী অংশ নেন। মেলায় ব্যবহার্য পোশাক, পণ্য, গহনা ও নৃগোষ্ঠীর নিজস্ব খাদ্য নিয়ে বসেছে অর্ধশতাধিক স্টল। জাতি জনগোষ্ঠীর যে জীবনধারা আজকে এখানে লাইভ তুলে ধরা হয়েছে। ত্রিপুরাদের যেটা ঐতিহ্য নিয়ে ঐতিহ্য আমরা বিভিন্ন খাবার পরিবেশন নিয়ে আসেন। এই আয়োজনের ফলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারছি এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা এরা প্র্যাকটিস করতে পারছি। আর তা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। হারমোনি ফেস্টিভ্যালটা প্রতি বছরই হওয়া উচিত এবং সিলেটের বিভিন্ন জেলায়, নট অনলি শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ। বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনের একটি সুন্দর চিত্র এখানে এসে দেখতে পাচ্ছি। যে ট্রেডিশনগুলো আছে সেগুলো দিনে দিনে হারিয়ে ফেলছে এবং এটা রক্ষার্থে অবশ্যই আমরা প্রত্যাশা করব। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এ আয়োজন। এটা একটা মেলা নয়, এটা একটা নলেজ হাবে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে এবং আরও বড় পরিসরে এই প্রোগ্রামটা আয়োজন করতে চাচ্ছি। পর্যটন শিল্প উন্নয়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। ট্যুরিজম বোর্ড যেভাবে আয়োজন করেছে সেটা হলো প্রকৃতির বৈচিত্র্যের মাঝে মানুষের এখানে যে বৈচিত্র্য আছে তার একটা মেলবন্ধন ঘটিয়ে এখানে পর্যটনকে বিকশিত করা। সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শেষ করছি ২১শে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনো সম্ভব নয় বললেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই, অনুমতি পেলে চলবে বিমান। সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ও নাটোরে নিহত ৫, আহত ৩০।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।